এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। জনাব তারেক রহমানের দরকার ছিল আলিফের খোঁজ খবর নেওয়া, কারণ আলিফ এই দেশেরই নাগরিক আর তিনি এই দেশের প্রধানমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজে আলিফও তার নাগরিক, আলিফও তার কনস্টিটিউয়েন্সি। যদি জুলাই সনদ অবিলম্বে পাশ না করেন, যদি জুলাই সনদ অবিলম্বে কার্যকর না করেন, অক্ষরে অক্ষরে মেনে না চলেন, মনে রাখবেন আপনাদের পতন অতি শীঘ্র ঘটবে। মানুষ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাস্তার মানুষ একেবারে সেম টু সেম আওয়ামী লীগের মতো করে আপনাদেরকে দেখছে, একেবারে সেম টু সেম আপনাদেরকে আওয়ামী লীগের মতো ট্রিট করছে। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, জামাত বিএনপিকে ক্ষমতায় থাকতে দিবে না। জামাত এই বিষয়ে চূড়ান্ত দফা হয়ে যাচ্ছে। বিএনপি নানানভাবে জামাতের সাথে আপোষ করার চেষ্টা করছে যে ভাই জুলাই সনদ গণভোট এটা বাদ দিই, আপনাদের কি লাগবে বলেন, একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, আপনাদের ভালো কিছু দিব, কিন্তু ভাই এটা বাদ দেন। কিন্তু জামাত বলছে না ভাই, এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ। এর জমি দখল করতেছে, এখানে চান্দা নিতেছে, এখানে এরে মারতেছে, এখানে ধরতেছে, বাদ দিলাম। এগুলা হয়তোবা আপনার কিছু করার নাই, কারণ আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার চেয়ে বেশি চুপ হয়ে গেছে এই ঘটনার পরে। আপনারা সবাই আছেন নাসিরউদ্দিন এনসিপি, জানেন না গুল্লি নাসিরউদ্দিন এনসিপির? দেশটার দিকে একটু তাকান। সন্ত্রাস বন্ধ করতে হবে, সাদাবাজি বন্ধ করতে হবে। যারা সরকার পরিষদ গঠন করে নাই, সংস্কারের পথে না হেঁটে সংবিধান সংশোধনের অজুহাত দিয়ে জাতিকে বোকা বানাতে চায়। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে, সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের ভিডিওটির অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন, না হলে কোনো তথ্যই ভালোভাবে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল, এত পরিমাণ মানুষ রাস্তায় নেমে এসেছিল যে 15 বছরের ফ্যাসিবাদী সরকার, যার সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে, যার প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে যার লোক বল ছিল, জনবল ছিল, নিজস্ব পোষা বাহিনী ছিল, তারা শেষ পর্যন্ত সবাই পালাতে বাধ্য হয়েছে। ইতিমধ্যেই ফ্যাসিবাদের অনেকগুলো বড় বড় লক্ষণ আমরা এই নতুন সরকারের মধ্যে দেখে ফেলেছি। তার মধ্যে অন্যতম ছিল মিথ্যা মামলা। হবিগঞ্জ, সিলেট, কানাইঘাট, শ্রীমঙ্গলে কি ঘটেছে এটা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। এই হবিগঞ্জে হামলা কেন? এই তারেক রহমান জবাব দে। কুড়িগ্রামে হামলা কেন? চোখে পড়ার মতো কোনো কর্মসূচি, গঠনমূলক কোনো কর্মসূচি কিংবা জাতিকে ঐক্যবদ্ধ করার মতো কোনো কর্মসূচি আমরা এই সরকারের কাছে দেখি নাই। যে লেভেলের সাহসিকতার জায়গায় তারা চলে আসছে, আপনি কোনো বাহিনী দিয়ে এই হাসিনা রেজিম ফেরত আনতে পারবেন না। বিএনপির নিজের লোকে যে আমরা দেখলাম 200 বেশি মানুষ খুন হলো বিএনপির হাতে, নিজেদের লোক। তারা কি তারেক রহমানকে গালি দিয়েছিল? তারা কি তারেক রহমানের মেয়েকে গালি দিয়েছিল? তারা কেন খুন হলো? এই যে রাষ্ট্রের প্রধানকে অ্যাড্রেস করে কথা বলার মতো শক্তি, সাহস এবং এই যে রাজনৈতিক চর্চা, এটাই বিপ্লব। সরকার সবচেয়ে বড় বিপদ ডেকে আনছে। সরকারের অর্থনৈতিক অবস্থা একদম বাজে। জনগণের টাকা চলতেছে এখন সরকার, জনগণ ব্যাংকে টাকা রাখতেছে, সেই টাকা চুরি করে নিয়ে যাচ্ছে সরকার, কাগজপত্র নিচ্ছে, কিন্তু কোনো ধরনের মানে বাড়তি টাকা দিবে বা ব্যবসা কোনো কিছু, লভ্যাংশ কোনো কিছুই না, কোনো কিছু টাকা করছে না সরকার। এনসিপির কাছ থেকে আমরা দেখছি নতুন নতুন স্লোগান আসছে এবং মানুষ এটা গ্রহণ করে নিচ্ছে। 24শে জুলাইয়ের ঘটনায়
হাজার হাজার মানুষ বুলেটবিদ্ধ হয়েছে। কোথায় আপনাদের সেই বুলেটবিদ্ধ কর্মীরা? শহীদুদ্দিন চৌধুরী বুলেটবিদ্ধ হয়েছে দেখাতে পারবেন? সালাউদ্দিন চৌধুরী বুলেটবিদ্ধ হয়েছে দেখাতে পারবেন? মির্জা আব্বাস বুলেটবিদ্ধ হয়েছে দেখাতে পারবেন? তাহলে আপনি আজকে তারেক রহমান নিয়ে কথা বলে আপনার যদি গায়ে লাগে, খালেদা জিয়াকে যেদিন এইভাবে নাজেহাল করেছে সেদিন আপনার কি হয়েছিল? আপনার নেতা কর্মীরা আজকে কোথায়, সেদিন কোথায় ছিল? এই ফ্যাসিবাদকে মূলোৎপাটন না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে ঘুমাবে না। বাংলাদেশের রাজনীতিতে কিছুটা স্বস্তির আশা আমরা করেছিলাম 5ই আগস্টের ফ্যাসিবাদ বিদায়ের পর। আমরা ভেবেছিলাম যেহেতু ফ্যাসিবাদ নেই, এখন বাংলাদেশে একটি সুস্থ রাজনীতির চর্চা শুরু হবে, হামলা মামলা রাজনীতি বন্ধ হবে, ব্লেম গেমের রাজনীতি বন্ধ হবে, অপবাদের রাজনীতি বন্ধ হবে, অপরাধের সন্ত্রাসের রাজনীতি বন্ধ হবে, চাঁদাবাজের রাজনীতি বন্ধ হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। এমন সব স্বপ্ন দেখে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। এত পরিমাণ মানুষ রাস্তায় নেমে এসেছিল যে 15 বছরের ফ্যাসিবাদী সরকার, যার সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে, যার প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে যার লোকবল ছিল, জনবল ছিল, নিজস্ব পোষা বাহিনী ছিল, তারা শেষ পর্যন্ত সবাই পালাতে বাধ্য হয়েছে জনগণের প্রতিরোধের মুখে। কিন্তু ঠিক সেই 2 বছরের মাথায়, সেই আগস্ট মাসে, জুলাই মাসেই আমরা আবার দেখলাম নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই ফ্যাসিবাদের অনেকগুলো বড় বড় লক্ষণ আমরা এই নতুন সরকারের মধ্যে দেখে ফেলেছি। তার মধ্যে অন্যতম ছিল মিথ্যা মামলা। হবিগঞ্জ, সিলেট, কানাইঘাট, শ্রীমঙ্গল কি ঘটেছে এটা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। এনসিপির একটা পদযাত্রা ছিল, তাও জুলাইকে স্মরণ করে। খুব খেয়াল করবেন যে জুলাইকে স্মরণ করে, জুলাই উপলক্ষে, মানে যেই মুভমেন্টের মাধ্যমে, যে জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদকে বিদায় করার সেই মাসটাতে জামাত, এনসিপি তথা বিরোধী প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখি নাই। চোখে পড়ার মতো কোনো কর্মসূচি, গঠনমূলক কোনো কর্মসূচি কিংবা জাতিকে ঐক্যবদ্ধ করার মতো কোনো কর্মসূচি আমরা এই সরকারের কাছে দেখি নাই। উপরন্তু যারা কর্মসূচি গ্রহণ করলো, সেই জামাত, এনসিপির ওপর সরকারের ব্যাপক ধরনের আগ্রাসন শুরু হয়েছে। ঠিক যেই আগ্রাসনগুলো ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ করত। একদিকে চরিত্র হরণের চেষ্টা, আরেকদিকে মিথ্যা মামলা, অন্যদিকে সরাসরি শরীরের উপর হামলা। এই তিনটাই শেখ হাসিনা করেছে এবং এই তিনটাই এবার আমরা দেখলাম এই তারেক রহমানের সরকারের কাছ থেকে। তো এই তারেক রহমান, যার মাধ্যমে, যেই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের প্রধানমন্ত্রী হলো, সেই আন্দোলনকারীদের উপর তার লোকেরা, তার বাহিনী, তার এজেন্ট, তার প্রশাসন যেভাবে আগ্রাসন চালিয়েছে, এটা কিভাবে মানুষ কল্পনা করতে পারে? এই সরকারকে আওয়ামী সরকারের বাইরে মানুষ কিভাবে কল্পনা করতে পারে? এই সরকারকে ফ্যাসিবাদী সরকারের যে আলাদা কিভাবে মানুষ কল্পনা করতে পারে? খুব অদ্ভুত একটা বিষয় আমরা দেখলাম। একটা পদযাত্রা, একটা পথসভা, সেটাতে তাদের বাধা দিতে হবে। কেন বাধা দিতে হবে? আমরা দেখলাম কেন বাধা দিচ্ছে সেটা নিয়ে কারো কোনো কথা নেই। কিন্তু ঠিক আওয়ামী সরকারের আমলে যেমন মিডিয়ার পরিপোষ্য কিছু ছিল, বয়ান নির্মাতা ছিল, সাংবাদিক, সুশীল, সিনিয়র সাংবাদিক। তখন থেকে আমরা দেখলাম যে সিনিয়র সাংবাদিক, পরিচয় হচ্ছে সিনিয়র সাংবাদিক, আসলে বাড়ি গিয়ে বসে আওয়ামী লীগের বাড়ি বসে মদ খায়, মদ খাওয়ার সঙ্গী। এরা রাতের আইসা মদ খাওয়ার যে টাকাটার দরকার হয়, কিংবা হোটেলে নারী নিয়ে ফুর্তি করার জন্য যে টাকাটা দরকার হয়, সেই টাকাটা নেওয়ার জন্য তারা মিডিয়ায় আসে, এসে সিনিয়র সাংবাদিক হিসেবে একটা টকশোতে বসে কিছু গালাগাল করে যায়, সেই টাকাটা পকেটে নিয়ে আবার বাড়ি চলে যায়। তো সেই যে সিনিয়র সাংবাদিকদের একটা মানে তৈরি হয়েছিল, প্রপোর্শন তৈরি হয়ে গেছিল মিডিয়াতে, এখনো আমরা দেখছি যে সেই প্রপোর্শনটা রয়ে গেছে এবং তারা ঠিক সেম কাজটা এখনো করছে। বয়ান উৎপাদন করছে, একটা মিথ্যাকে সত্যি পরিণত করার জন্য বয়ান তৈরি করে ফেলছে। সে বয়ান তৈরি করলো কি, বললো যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের কথা বলে, সেই ধরনের কথা শুনলে আসলে যে কারো গায়ে জ্বলে উঠবে, যে কারো অন্তরে আঘাত লাগবে, যে কেউ সংক্ষুব্ধ হবে, সংক্ষুব্ধ কর্মীরা এরকম করবে। কোথায় ছিল এই সংক্ষুব্ধ কর্মীরা? আমি খুব অবাক হয়ে দেখলাম যে এই একই কথার সঙ্গে অনেক ভদ্রলোকও মানে একমত হয়েছেন যে হ্যাঁ, আসলেই মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারির কথার কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তো যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথার কারণে হয়ে থাকে, বিএনপি তো বিএনপির লোকদেরকে কিছু বলছে না। বিএনপির নিজের লোকে যে আমরা দেখলাম 200 বেশি মানুষ খুন হলো বিএনপির হাতে, নিজেদের লোক। তারা কি তারেক রহমানকে গালি দিয়েছিল? তারা কি তারেক রহমানের মেয়েকে গালি দিয়েছিল? তারা কেন খুন হলো? এই যে বয়ান উৎপাদনের পর আপনিও ভাবছেন আসলেই মনে হয় এইটাই হচ্ছে আসলে বয়ানের খেলাটা। আপনি যে ফাঁদে পড়ছেন, এই যে সিনিয়র সাংবাদিকদের, যারা আপনার সামনে এসে বয়ান উৎপাদন করে, এরপরে গিয়ে সেই টাকা দিয়ে বারে যায়, ফুর্তি করে, নারী নিয়ে ফুর্তি করে, আর আপনি তার বয়ান গিলছেন বসে বসে। আপনি নিজস্ব কোনো বয়ান তৈরি করতে পারছেন না। নাসিরুদ্দিন পাটোয়ারির কথার কারণে যদি হামলা হয়, তাহলে আপনি বিএনপির 206 জন লোককে কেন হত্যা করলেন? নিজেদের লোককে কেন হত্যা করলেন? সোহাগকে পাথর মেরে কেন হত্যা করলেন? আপনার নেতাকর্মীরা
যে নোংরামিগুলো করছে সেগুলো কেন করছে? নাসিরুদ্দিন পাটোয়ারি কি কথাটা বলেছিল? নাসিরুদ্দিন পাটোয়ারি এমন জায়গায় আঘাত করেছে যেই আঘাতটা আর কেউ করতে পারে নাই এবং পরেও নাই। কিছু জিনিস খেয়াল করবেন, আজ পর্যন্ত জামাতের কোনো নেতা তারেক রহমানের মেয়েকে নিয়ে কিংবা তার পরিবার নিয়ে কিংবা জোবাইদা রহমানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে কোনো টু শব্দ কখনো করে নাই। তাদের ভালো লাগুক বা না লাগুক, তারা এই জায়গাটাকে প্রাইভেট রেখেছে যে না, একজন প্রধানমন্ত্রী, একজন তাদের আগের একসঙ্গে আন্দোলন করেছেন, যে কারণেই হোক তাদের ভদ্রতা, জামাত ইসলামীর ভদ্রতা আর এনসিপির ভদ্রতা যদি আপনারা একই আশা করেন, তাহলে আবারও আপনাদেরকে এই ফ্যাসিবাদের কবলে পড়তে হবে। কারণ ওই ভদ্রতাই কিন্তু ফ্যাসিবাদকে ডেকে এনেছে। জামাতের উপর যে ধরনের নির্যাতনই হোক, তারা সেটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে গিয়ে মেনে নিয়েছে। মানতে 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 একটা পর্যায়ে ফ্যাসিবাদ বড় হয়ে উঠেছে। আর কি হয়েছে? অন্যদিকে মিডিয়া এবং জনগণ এবং বিরোধী দলের যে বিএনপি ছিল, তারাও এটাকে আস্তে আস্তে সহনীয় করে ফেলছে। এই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে মানুষের জন্য সহনীয় করে ফেলেছে। জামাতের উপায় ছিল না তখন এককভাবে নিজেদের উপর চলা জুলুমের প্রতিবাদ করা বা অনেক কিছু করে ফেলা। রাস্তায় অসংখ্য মানুষ নামছে, তারা খুন হয়েছে, তাদেরকে মানে দেদারসে গুলি করে একদিনে 230-35 জন মানুষ মেরে ফেলছে, কোথাও কোনো আওয়াজ হয়নি। জামাতের উপর চলমান এই ধরনের নিষ্পেষণের ফলে জামাত তারপরও ধৈর্য ধরেছে। তারা একটি বিপ্লবী দল হয়ে ওঠেনি, তারা কাউকে কটু কথা বলেনি। জামাত ইসলামের কোন লিডার প্রধানমন্ত্রীর পরিবার, শেখ হাসিনার পরিবার নিয়ে বাজে কথা বলেছে এরকম একটা উদাহরণ আছে? নাই। তাহলে বাংলাদেশে জামাতের উপর যে নির্যাতনগুলো হলো সেটা কেন হলো? হ্যাঁ, তাদের অজুহাত হচ্ছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা দেশ বিরোধী। আজ পর্যন্ত কেউ এটা প্রমাণ দিতে পারেনি, তার বাবাও প্রমাণ দিয়ে যেতে পারেনি। শেখ মুজিবুর জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী বলে কোনো ধরনের সাজা বা বিচার করে যেতে পারে নাই, পরেও নাই। দালাল আইনে, রাজাকার আইনে যতগুলো বিচার হয়েছে বা যতগুলো মানে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তার কোথাও জামাত ইসলামের চিহ্ন নাই। জামাত ইসলামী যাদেরকে ফাঁসি দেওয়া হলো সে কেন্দ্রীয় নেতাদের নাম ধাম নাই, তারপরেও তারা ওইটাকে ইস্যু করে একটা করেছে। অর্থাৎ তাদের তো একটা অজুহাত, ফ্যাসিবাদ আপনাকে হত্যা করার সময় একটা অজুহাত বের করবে, ওই সে বাঘের গল্পের মতো। তার মানে ইচ্ছা হচ্ছে এখন খাবে, তা বলতেছে কেন খাবা, আমার সাথে তোমার এতদিনের এত সম্পর্ক, খাবা কেন আমার? বলতেছে যে তুই পানি ঘোলা করছিস। বলে আমি এতটুকু মানুষ, এতটুকু একটা প্রাণী, আমি কিভাবে পানি ঘোলা করলাম? তুই করছ না, তোর দাদাই করছে, তোর বাবাই করছে। বলছে না, বাবা তো এই ধরনের এই নদীতেই আসে নাই, তা তোর দাদাই করছে। তার মানে একটা অজুহাত তোরে লাগবে, আমি তোরে খাবো, এটা হচ্ছে মূল কাহিনী। মোট কথা হচ্ছে বিরোধী দলকে দমনের জন্য সরকারের কিছু এজেন্ডা লাগবে। যদি না পায় সরকার কোনো ইস্যু, তাহলে সরকার সেগুলো তৈরি করবে, এবং এইটা তাদের এক ধরনের বাহিনী থাকে, এজেন্সি থাকে, এই এজেন্সিগুলো এই ইস্যুগুলো তৈরি করে। এবং তার পক্ষে কিছু বয়ান আবার তাদের মিডিয়া কর্মীরা, মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা, বারের সাংবাদিকরা এই বয়ানগুলো তৈরি করে, আর আমরা সেগুলো মেনে নিচ্ছি। তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি যেই কথাগুলো বলেছে, কোন কথাটা মিথ্যা বলেছে বলেন? একটা একটা করে কথা ধরে দেন। যেই কথায় সবচেয়ে বেশি লাগার কথা এবং যে কথাটা আসলেও বলার ছিল, দেখেন হিসাব করে। জোবাইদা রহমানকে নিয়ে আপনি যে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন, হু ইজ জোবাইদা রহমান? শি ইজ অনলি ইয়োর ওয়াইফ। হু ইজ জাইমা রহমান? শি ইজ অনলি ইয়োর ডটার। তিনি রাষ্ট্রের কোনো সম্পদ নয়, সম্পত্তি নন। রাষ্ট্রের কোনো প্রোটোকল তাকে দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা তো পরিবারের জন্য একটা আইন করে নিয়েছিল, আপনার তো সেই আইনও নেই। আপনি কোন প্রোটোকলে তাদেরকে মিটিং এ নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে? জামাত ইসলামের একজন মন্ত্রী আছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার রাষ্ট্রীয় সরকারি গাড়িতে তার ছেলে একদিন স্কুলে যেতে চেয়েছে, সে বলছে না, এটা সরকারি গাড়ি, তুমি স্কুলে এই গাড়িতে যেতে পারবে না, তুমি স্কুল গাড়িতে যাবা, না হলে রিক্সা নিয়ে যাবা। কিন্তু তারপর জামাতের কোনো নেতা কিন্তু এটা নিয়ে প্রশ্ন করেনি। এটা তাদের ভদ্রতা। সবার কাছে আপনারা এই ভদ্রতা আশা করেন? তাহলে এই অন্যের বিরুদ্ধে কথা বলবে কে? এই অন্যের বিরুদ্ধে কথা বলবে কে? জাইমা রহমানকে অমুক জায়গায় তমুক জায়গায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, তার জন্য গেট সাজানো হচ্ছে, এই আয়োজন সে রাষ্ট্রীয় খরচে করছেন, জোবাইদা রহমানকে করছেন। ভুল কি বলেছে? নাসিরুদ্দিন পাটোয়ারি উদাহরণ দিয়ে দিয়েছে যে ওবামার ওয়াইফ বা বাচ্চার বা পরিবার থেকে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, সে ফাউন্ডেশনের একজন ব্যক্তি হিসেবে এসে যাচ্ছে। আপনি কি হিসেবে যাচ্ছেন সেটাকে রাষ্ট্রের কাছে বলতে হবে, এটা আপনার বিরুদ্ধে বলে নাই। আপনি প্রয়োজনে জোবাইদা রহমানকে সে ফাউন্ডেশন করতে বলেন, করে দেন। জোবাইদা রহমানের ভক্তরা আছে না, যারা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে, অনেক ভক্ত তো তাদের, তো তাদেরকে বলেন চাঁদাবাজি করে তার একটা ফাউন্ডেশন তৈরি করুক, সে ফাউন্ডেশনের প্রধান হবে জোবাইদা রহমান। সমস্যা নাই তো, সোশ্যাল ফাউন্ডেশনগুলো তো তারা করতেই পারে। এরকম রাজন্য বর্গের পরিবার তো করে, এরকম খেদমতের কাজগুলো করে, অসুবিধা কোথায়? সোশ্যাল ফাউন্ডেশন করে ফেলুক, সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করুক, করে তারা সেই প্রোটোকলে বিভিন্ন জায়গায় যাবে। আপনি রাষ্ট্রীয় খরচে যখন তাদের জন্য এরকম কোনো ব্যবস্থা করবেন, এটা তো রাষ্ট্রীয় কোনো প্রোটোকলে যায় না, এটা তো অনৈতিক, অন্যায়। এবং সেই প্রশ্নগুলো তোলার মতো একজন লোক বাংলাদেশে এখন আছে, তার নাম নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি
কিভাবে এই কথাগুলো বলে? তার একটা অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি। মির্জা আব্বাস তার সমস্ত শক্তি প্রয়োগ করে ঢাকা ৮ আসনকে যখন কেড়ে নিয়েছে, এমন একটা প্রতিটি মানুষের মধ্যে জন্ম নিয়েছে। মানুষ এখনো মনে করে এই আসন মির্জা আব্বাস তার শক্তি প্রয়োগ করে কেড়ে নিয়েছে, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে, কিন্তু কিছুই তার বিরুদ্ধে করা যায় নাই এবং করেও নাই। এনসিপি, জামাত বা বিরোধী দল ওই রকম কিছুই করে নাই, শুধু একটু বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারি সেই অন্তর্নিহিত শক্তিটা কাজে লাগিয়েছে, বলেছে আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। এটাতেও আপনাদের গায়ে লাগে। শেখ হাসিনার সময় এরকম আল্লাহর কাছে বিচার দিচ্ছে, তার জন্য মানুষের বিচার হয়েছে। শুধু বলছে আজ আমার মন খারাপ, এর জন্য মানুষকে গ্রেফতার করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত তথ্যমূল আলোচনা সমৃদ্ধ ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এরকম তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।